আহ জাস্ট মাখন। এগ চিকেন রোলে শেষ কামড়টা মেরে কাগজটা ওয়েস্টবিনে ফেলতে ফেলতে বলল সুজয়, বুঝলে সুবিরদা, এই আলাদিনের রোল বানানোর কী জানি কী রেসিপি আছে। সত্যি বলছি, এতদিন অনেক দোকানের রোল খেলাম, এত নরম বানাতে পারে না। এক একটা রোল কি শক্ত, কি বলবো, চিবাতে গেলে ওই কচ্ছপের মতো কামড় মারতে হবে। এত জন্তু জানোয়ার থাকতে, বাঘ সিংহ থাকতে হঠাৎ কচ্ছপ? সিগারেটে একটা টান মেরে বললেন ডক্টর সুবীর ঘোষ চৌধুরী। সুবীরবাবু একজন জুলজির প্রফেসর, পড়ান দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। না, ওই কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে কচ্ছপের কামড়ে নাকি মারাত্মক জোর, কামড়ে একবার ধরলে ছাড়ানো নাকি খুব মুশকিল। আচ্ছা সুবীরদা, কচ্ছপের কি দাঁত থাকে? বিকেলে ওরা দুজনে অফিস ফেরত একসাথে ফিরছিল, সুবীর এবং সুজয়। সুজয়ের পুরো নাম সুজয় সমাদ্দার, কাজ করে পিজি হাসপাতালে, ফার্মাসিস্ট। বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে সুবীরদার সাথে বহুবার গেছে সুজয়। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকাতে অনেকবার অভিযান চালিয়েছে ওরা। সুবীরদা জুলজির প্রফেসর এবং ওনার স্পেশালাইজেশন হলো ক্রিপ্টোজুলজি। এটা জুলজির একটা সেকশন, যেটাতে প্রাগৈতিহাসিক যেসব জন্তু জানোয়ার পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো তাদের ফসিল, বেঁচে থাকার চিহ্ন এবং গভীর অরণ্য, গভীর সমুদ্র, এইসব জায়গাতে ওইসব প্রাণী এখনও বেঁচে আছে কিনা সেই নিয়ে পড়াশোনা এবং অভিযান। সুজয়েরও এই নিয়ে খুব উৎসাহ এবং এখন অবধি প্রায় 20টি অভিযান ওরা একসাথে গেছে। এখন অফিস ফেরত ওরা মিট করেছিল, প্রায় যেরকম ওরা অফিস ফেরত হয় সুবীরদার বাড়িতে, না হয় পাড়ার চায়ের দোকানে মিট করে বসে ঘন্টাখানেক আড্ডা মারে। বুঝলি সুজয়, কচ্ছপ জিনিসটা আসলে পৃথিবীর বুকে অনেক দিন ধরেই আছে, ডাইনোসরদেরও আগে থেকে। 25 কোটি বছর আগে কচ্ছপ পৃথিবীর বুকে আসে, মেসোজোইক মহাযুগের ট্রায়াসিক যুগে। ট্রায়াসিক যুগের পরে আসে জুরাসিক যুগ, যখন ডাইনোসররা এসেছিল। তা এখন ব্যাপারটা হলো কচ্ছপের দাঁত। ছোট আকারের দাঁতযুক্ত সামুদ্রিক কচ্ছপ ছিল ট্রায়াসিক যুগে। 18 থেকে 22 কোটি বছর আগে অবধি ওই দাঁতওয়ালা কচ্ছপ বেঁচে ছিল। বর্তমানে প্রায় 327 প্রজাতির কচ্ছপ আছে পৃথিবীতে। তাদের কারোরই দাঁত নেই, তবে চোয়াল অনেকেরই খুব শক্ত এবং চোয়াল দিয়ে কামড়ে ধরলে ছাড়ানো মুশকিল। তা বলছি সুবীরদা, এই কচ্ছপের সাইজ নিশ্চয়ই খুব বড় ছিল, মানে অত আগেকার সময়ের যখন? হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, প্রায় 6 ফুট 7 ফুট, কখনো কখনো 10-12 ফুট পর্যন্ত। বলো কি গো, 10 ফুট একটা কচ্ছপ? বলতো সুজয়, কচ্ছপকে কোন ধর্মের দেবতা বলে মানা হয়? কোন ধর্মে আবার? হিন্দু ধর্মে বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কুর্ম অবতার। গুড। এছাড়া আবার কি? এর বাইরে তো কিছু সেরকম জানি না। এটা কি জানিস, বৌদ্ধ ধর্মেও কচ্ছপকে দেবতা হিসেবে দেখানো আছে। পুরো পৃথিবীকে কচ্ছপ দেবতা নিজের পিঠে তুলে রক্ষা করেছে, এই বিশ্বাস হিন্দু ও বৌদ্ধ দুটো ধর্মেই আছে। তবে এর বাইরেও একটা ধর্মে কচ্ছপকে শুধু দেবতা বলে মানাতে হয় তাই নয়, কচ্ছপ দেবতার সম্মানে বছরে একবার করে একটা বড় উৎসব হয়, সেটা বিদেশি কাউকে দেখতে দেওয়া হয় না। জানিস সেটা কোথায়? ততক্ষণে ওরা এসে সুবীরদার ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়েছে। এসিটা অন করতে করতে সুবীর বললেন, এটা বোধহয় ফেসবুক ইউনিভার্সিটিতে এখনো পড়ানো হয়নি। নাকি হে সুজয়? এই দেখো দাদা, আমি ফেসবুক স্ক্রোল একটু বেশি করি মানছি, তাই বলে এইভাবে চাটবে? আচ্ছা তুমিই না হয় বলো। মাঝে মাঝে একটু ফেসবুক থেকে মুখ তুলে শুকতারা বা কিশোর ভারতীতে সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বা অভিজ্ঞান রায়চৌধুরীর লেখাগুলো তো পড়তে পারিস। আগে টিভিকে ইডিয়ট বক্স বলতো, এখন এসেছে ওই ফোন। ধেড়েগুলোও যেন বাচ্চাদের মতো ফোনে ঢুকেই বসে আছে। যাক, যেটা বলছিলাম, ইন্ডিয়ার বাইরে বুদ্ধিজম ছাড়াও তাওইজম মানে তাও ধর্মে কুর্ম দেবতার উল্লেখ আছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তাও ধর্মে কুর্ম দেবতার নাম হলো কিম কুই। ভিয়েতনামের রাজা লি লই একদিন নিজের স্বপ্নে সোনার কচ্ছপ দেবতা কিম কুইয়ের দেখা পান। তখন অবশ্য তিনি সম্রাট হননি। কিম কুই তাকে সন্ধান দেন এক ঐশ্বরিক সোনার তৈরি তরবারির, যেটা হোয়ান কিম হ্রদের তীরে পড়েছিল। পরদিন সকালে লি লই এসে ওই হোয়ান কিম হ্রদের তীর থেকে ওই সোনার তরবারটি পেয়ে যান। পরবর্তীকালে লি লই ওই ঐশ্বরিক ক্ষমতা বলে ভিয়েতনামের রাজা হয়েছিলেন। বেশ কয়েক বছর পরের কথা, একদিন যখন রাজা লি লই ওই হ্রদে নৌকা চড়ে বেড়াচ্ছিলেন, তখন হঠাৎই কুর্ম দেবতা কিম কুই এসে উপস্থিত হন রাজার সামনে।
প্রথমে ভেসে উঠল তার পিঠের অংশটা, সোনার তৈরি পিঠ, সূর্যের আলোয় ঝলমল করছে। সঙ্গে উঠে এলো তার সঙ্গী আরও দুটি কচ্ছপ। কুর্মদেবতা তখন লিলয়কে আশীর্বাদ করে বললেন যে মৃত্যুর পরে তিনি স্বর্গে স্থান পাবেন, যেহেতু কুর্মদেবতার কথা মতো তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তবে লিলয় মারা গেলে ওই তরবারি কোনো দুষ্ট লোকের হাতে গেলে দেশের ক্ষতি হতে পারে। তৎক্ষণাৎ লিলয় ওই তরবারি ফিরিয়ে দেন কিমকুইয়ের হাতে এবং দেবতা হ্রদের ভিতরে অন্তর্হিত হন। এরপরে ওই হ্রদের নাম হয় হোয়ান কিম লেক, অর্থাৎ তরবারি প্রত্যর্পণ হ্রদ। কুর্ম দেবতার মন্দিরও আছে ভিয়েতনামের পাহাড়ি জঙ্গল এলাকায়। সেখানে জনজাতির লোকেরা পুজো করে ওই কুর্ম দেবতার। দেবতার মূর্তির হাতে একটা তলোয়ার বা ছুরি, আর অন্য হাতে একটা রাজদণ্ড বা ন্যায়দণ্ড ধরা। তা তো বুঝলাম, গল্পটা ভালোই, বলল সুজয়, কিন্তু এটা তো মাইথোলজি মাত্র। এরকম কতই না গল্প শোনা যায়। সত্যি কি কেউ দেখেছে ওই রকম কচ্ছপকে? সম্ভব নাকি? ট্রায়াসিক যুগের কচ্ছপ কি আর বেঁচে আছে? হয়তো কচ্ছপের খোলটাই ভেসে উঠেছিল, দেখো গিয়ে। আমি এটা নিয়েও ভালো করে ইন্টারনেটে পড়াশোনা করলাম, বুঝলি। ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে বেশ কয়েকটা আর্টিকেল খুললেন সুবিদ্যা। এই দেখ ছবিটা, কয়েক বছর আগের। এটা ওয়ান কিম লেকে তোলা। একটা দানব আকৃতির কচ্ছপের বডি ভেসে উঠেছিল। শোনা গেল কিছুদিন আগে নাকি আরেকটা জেলেদের জালে ধরা পড়েছিল। ওখানকার লোকালদের বিশ্বাস এই দুটো হলো ওই কুর্ম দেবতার অনুচর দুই কচ্ছপ। তাই নাকি? তাহলে এবারে এটাও তার মানে বিশ্বাস করতে হবে যে যিনি কুর্ম দেবতা তিনিও নিশ্চয়ই আছেন ওই রকমই কোনো লেকের মধ্যে। কি বলো, খুঁজে দেখবে নাকি? খুব ভুল বলিসনি সুজয়। এই কচ্ছপের সায়েন্টিফিক নেম হলো রেফেক্স লেলোই। এটা ওই ট্রায়াসিক যুগের দানব কচ্ছপ। তবে এত দূর যাব, আদৌ এরকম কিছু আছে কিনা জানি না। কয়েকটা মাইথোলজিক্যাল গল্প শুনে তো আর ঝাঁপিয়ে পড়া যায় না। হ্যাঁ, যা বলেছ। ও বাবা, এ থেকে তো রাত 9টা বাজতে গেল। ওদেরকে বাড়ি ফিরতে দেরি হলে আবার চাপ আছে। মায়ের কয়েকটা ওষুধ কিনতে হবে, চলি গো। সুজয় উঠতে যাচ্ছে, এমন সময় সুবীরের মোবাইলটা বেজে উঠল। হ্যালো, ইয়েস মাইসেলফ সুবীর ঘোষ চৌধুরী। ইয়েস ইয়েস। প্রায় 5 মিনিট ওপারের ব্যক্তি কথা বললেন। তারপরে সুবীরবাবু মুখ খুললেন। ওকে, আই ক্যান গো, বাট ইফ দে ডোন্ট অ্যালাউ আউটসাইডার্স উই কান্ট ফোর্স দেম। অলসো ইফ দে ডোন্ট অ্যালাউ ফটোগ্রাফি, okay, when are you requesting so much? Then see, we don't want any money for this work. Please send me 2 air tickets from Kolkata to Hanoi and 1 car with a driver who speaks English. We will reach by Sunday. ফোনটা কাটলেন সুবিদ্যা। মুখটা চিন্তিত দেখাচ্ছে, কিন্তু উত্তেজনা থমথম করছে। কী ব্যাপার সুবিদ্যা, কার ফোন? আমেরিকান ট্যুরিস্টারটা গুছিয়ে নে সুজয়, আমরা ভিয়েতনাম যাচ্ছি। কিন্তু কেন? আরে এক্ষুনি তো আমরা ভিয়েতনাম নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে ভিয়েতনাম কি ব্যাপার? ওখানকার একটা ইউনিভার্সিটির একজন জুলজির প্রফেসর ডক্টর হোয়াং আমাকে ফোন করেছিলেন। উনি শুনেছেন যে ভিয়েতনামের একটা পাহাড়ি গ্রামে কুরু লেক বলে একটা লেকে নাকি সেই কুর্ম দেবতা থাকেন। প্রতি বছর একদিন সেই দেবতা দেখা দেন। তিনি দেখা না দিলে নাকি হ্রদের জল শুকিয়ে খরা দেখা দেয়। তাই কুর্ম দেবতা ওখানে খুবই শ্রদ্ধা ও খাতির যত্ন পান। কিন্তু ওই দেবতা বা রেফেক্সলের ওই কি সত্যি সত্যি আছেন সেটাই আবিষ্কার করতে এবং কিছু ছবি বা ভিডিও তুলবার জন্যে আমাকে ওখানে যেতে উনি ডাকছেন। সঙ্গে তোকেও, কারণ আমাদের দুজনের অভিযানের সব ঘটনাই উনি জানেন এবং খুবই আশাবাদী। তবে আমি বারবার ওনাকে বলেছি যে ওখানের আদিবাসীরা যদি না চায়, জোর করে ওদের ধর্মবিশ্বাসে বাধা দিয়ে কিছু আমরা করব না। শুধু একবার চাক্ষুষ ওই দেবতাকে আমরা দেখব, প্রয়োজনে তার বিবরণ দিয়ে দিলে ভালো আর্টিস্টের হাতে একটা স্কেচ বানিয়ে দিতেও পারা যায়। উনি তাতেই রাজি বললেন। বৃহস্পতিবার বিকেলে সুবীরদার বাড়ি চলে এসেছে সুজয়। কাল ভোরে ফ্লাইট, প্রথমে কলকাতা থেকে সিঙ্গাপুর, সেখান থেকে হ্যানয়ের ফ্লাইট। সকাল 9টায় হ্যানয়েতে ল্যান্ড করার কথা। তারপরে ওখান থেকে ওদের পিক আপ করা হবে। হ্যানয় এয়ারপোর্ট থেকে বেরিয়েই হোয়াংকে পাওয়া গেল। একটা মিৎসুবিশি গাড়ি রেডি ছিল। কথাবার্তা ইংলিশেই হচ্ছিল। হোয়াং বললেন, আগে আপনারা চলুন হোটেলে, সেখানে প্রথমে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনাটা করে নিই। নেক্সট আমরা 12টার মধ্যে লাঞ্চ করে বেরোবো। কোথায়, কুরু লেক? সুজয় জিজ্ঞেস করলো। না, সেটা কালকে যাব। ঠিক আছে, আস্তে আস্তে বলছি, চলুন। গাড়ি ততক্ষণে হোটেল গ্রেট হ্যানয় লেখা একটা 5 স্টার হোটেলে ঢুকছে। লাঞ্চ করে ওরা সবাই জঙ্গলে অভিযানের মতো প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলার পরে হোয়াং বললেন,
নামুন, আমরা এসে গেছি। এটা একটা দর্শনীয় স্থানও বটে, আবার আমাদের অভিযানের সাথে যুক্ত একটা জায়গাও বটে। চলুন। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি। পথের দুপাশে সারি সারি গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে রাস্তায় পড়েছে। মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানটা বিরাট তোরণ, অনেকটা প্যাগোডা মতো, ক্লাসিক ভিয়েতনামিজ স্থাপত্যের মতন করে বানানো। হোয়াং বলতে লাগলেন, এই মন্দিরটি হলো দার্শনিক তান হুং দাওয়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতি মন্দির। এর বয়স প্রায় 500 বছর। হাল আমলে সরকার থেকে কিছু মেনটেনেন্স করা হয়েছে, তবে স্ট্রাকচার সেই 500 বছর আগের। ভালো ট্যুরিস্ট আসে, আমার পাস আছে, তাই আপনাদের এন্ট্রি ফ্রি। বলে নিজের কার্ডটা দেখিয়ে সিকিউরিটি গার্ডগুলোকে কি যেন বললেন। ওরা একগাল হেসে গুড আফটারনুন বলল সুজয়দের। তোরণটা পেরোতেই দেখা গেল একটা কাঠের সাঁকো। হুয়াং বললেন, এই সাঁকোটার নাম হলো ওয়েলকাম মর্নিং সানরাইজ ব্রিজ, যেহেতু সূর্যের প্রথম আলো এই ব্রিজেই এসে পড়ে। এটা একটা অ্যাট্রাকশন। লেকের মাঝে যে দ্বীপের মতো জায়গাটায় মন্দিরটা দাঁড়িয়ে, সেটাকে বলে জেডে আইল্যান্ড, আর মন্দিরটাকে বলে টেম্পল অফ জেডে আইল্যান্ড। এই লেকটার নাম হলো হোয়ান কিম লেক। তার মানে এখানেই লিলোই তরবারি ফিরিয়ে দিয়েছিলেন কিম কুইকে? সুজয় প্রশ্ন করল। হ্যাঁ, ঠিক বলেছেন। বাহ, স্টাডি করেই এসেছেন মনে হচ্ছে। তাহলে ওই কুর্ম দেবতা কি এখানেই দর্শন দেন প্রতি বছর? না, সেটা হলো কুরু লেক। আমরা কালকে সেখানে যাব। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, বললেন হোয়াং। সুবিরদা এক মনে দেখছিলেন লেকের কাঁচের মতো স্বচ্ছ জলের দিকে। রঙিন মাছের ঝাঁক ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, তবে লেকের বাকি জায়গা অনেকটাই গভীর। মন্দিরে প্রবেশ করবার পর দেখা গেল ভিতরে খুবই শান্ত পরিবেশ। দু একজন তাও সন্ন্যাসী নিঃশব্দে চলাফেরা করছিলেন ভিতরে। তান হুং দাওয়ের মূর্তির সামনে সুগন্ধি ধূপ জ্বলছে। সব শেষে বেশ বড় একটা ঘরে ঢুকতেই দেখা গেল ঘরের ঠিক মাঝখানে একটা কাঁচের বাক্সে বিশাল আকৃতি একটা কচ্ছপের দেহ স্টাফিং বা ট্যাক্সডার্মি করে রাখা। হোয়াং বললেন, মনে করা হয় যে এই কচ্ছপটি ছিল ওই কুর্ম দেবতা অনুচরদের একজন। এর নাম দেওয়া হয়েছে কুরুয়া, মানে গ্রেট গ্র্যান্ডফাদার টার্টল বা হোয়াং কিম টার্টল। এখন আমার ধারণা এই যে আসল যিনি কুর্ম দেবতা অর্থাৎ রেফেক্স লেলই, সেও ওই কুরু লেকেই আছে। এখন দেখুন, আপনাদের উপরে আমার অনেক ভরসা। যেরকম বড় বড় জীবনের ঝুঁকি নিয়ে অভিযান করেছেন আপনারা, এটাও আপনারা সফল হবেন। আমি নিজেও থাকছি আপনাদের সাথে। গাড়ি ড্রাইভ আমি নিজেই করব। আমি শুধু ওই কচ্ছপটিকে একবার চোখের দেখা দেখতে চাই, সেটা যেভাবেই হোক। আপনাদের অভিজ্ঞতা আমার কাজে আসবে। সুবীরদা বললেন, ওকে, দেখা যাক। আমি সঙ্গে আমার ব্যাগে কয়েকটা জিনিস এনেছি, প্রয়োজনে সেগুলো কাজে লাগতে পারে। সুজয়, সব সামলে রেখেছিস তো? সুবীরদা একটা ছোটো ব্রিফকেসে করে কিছু জিনিস হ্যানয় থেকে বেরোনোর আগেই ভরে নিয়েছেন, আর সেটা সুজয়কে রাখতে দিয়েছেন। সুজয় এবারে জিজ্ঞেস করলো, কিন্তু কীভাবে ওই দানব কচ্ছপের দেখা পাওয়া যাবে? তার সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য, ছবি, ভিডিও নেই। এদিকে উপকথার গল্প অনুযায়ী সেই কচ্ছপ থাকে কোনো একটা লেকের জলের নিচে। কেই বা জানে যে তিনি কখন দেখা দেবেন? ব্যাপারটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাচ্ছে না? হোয়াং বললেন, এই বিষয়ে 2024 সালের জুন মাসে একটা আর্টিকেল বেরিয়েছে, যেটা লিখেছেন আইরিশ হিস্টোরিয়ান ডক্টর পোর্টারফিল্ড। তিনি আদিবাসীদের গ্রাম ঘুরিয়ে ঘুরে ভিয়েতনামের যুদ্ধের ইতিহাস সম্পর্কে তথ্য জোগাড় করে আর্টিকেলটা লিখেছেন। তিনি ওই কুরু লেক সংলগ্ন গ্রামেও বেশ কয়েক সপ্তাহ ছিলেন। তার ওই লেখাটা পড়েই আমি নতুন করে উৎসাহ পেয়ে গেলাম এই অভিযানে। কি লিখেছেন তিনি? সুবীরদা উৎসুক হন। হ্রদের পাড়ে সারাদিন নানান ধর্মীয় পূজাপাঠ করে স্থানীয় গ্রামবাসীরা। তবে যেহেতু তিনি বিদেশি, তাকে হ্রদের পাড়ে যেতে দেওয়া হয়নি। তারপরে যখন সূর্যাস্ত হয় এবং সন্ধে নামার পরে চাঁদ উঠতে শুরু করে, সকল গ্রামবাসী রুদ্ধশ্বাসে ও ভক্তিভরে অপেক্ষা করতে থাকে দেবতার আবির্ভাবের জন্যে। যখন চাঁদ ঠিক মাথার উপরে উঠে আসে এবং পুরো হ্রদের জলের উপরে চাঁদের আলো ছড়িয়ে পড়ে, তখন জলের উপরে ভেসে উঠেছিল কুর্ম দেবতা ওরফে রেফেক্স লেলই কচ্ছপ। পিঠের অংশটা চাঁদের আলো একটা সোনালি আভা দিচ্ছিল। কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে এলো হ্রদের পাড়ের দিকে। মন্দিরের পুরোহিত মশাই খাবারের একটা মণ্ড হাতে করে নিয়ে ওই দেবতার কাছে এগিয়ে যান এবং তার মুখে তুলে দেন ওই খাবারের মণ্ড। সেটি গ্রহণ করেই কুর্ম দেবতা জলের ভিতরে অন্তর্হিত হন। ডক্টর পোর্টারফিল্ডের কথা অনুসারে প্রাণীটি দৈর্ঘ্যে প্রায় 12 ফুট মতন হবে, বললেন হোয়াং। এদিকে সন্ধে নেমে এসেছিল। ওখানে সরকারি ট্যুরিস্ট লজে ওদের থাকার ব্যবস্থা হয়েছিল। বিকেলে গরম কফি আর সঙ্গে স্ন্যাক্স হিসেবে গ্রিলড ভিয়েতনামিজ চিকেন কাবাব খেতে খেতে
ব্যালকনিতে বসে কথা হচ্ছিল। সুজয় বলল, আচ্ছা মিস্টার ওয়াং, ওই কচ্ছপটির খোলের পিঠের দিকটা নাকি সোনার তৈরি? এবারে সুবিরদা বললেন, সেটা উপকথা অনুসারে কিংবা পোর্টারফিল্ডের বিবরণের ভিত্তিতে বিশ্বাস করবার কিছু নেই। এক ধরনের ছোট কচ্ছপ হয় যার নাম হলো গোল্ডেন টার্টল। সেটার সাইজ খুব ছোট, আকার অনেকটা বাক্সের মতন, তবে তাদের মুখ বা মাথায় হলুদ ছোপ থাকে। পিঠের উপরে গোল্ডেন রং না, বলতে পারবো না যতক্ষণ না ওই প্রাণীটাকে চাক্ষুষ দেখছি। রাতের ডিনার হলো 9:30টার সময়। মেনু বলতে থাই চিকেন, ফ্রেশ ভেজিটেবল স্যালাড আর সাথে সিঙ্গাপুরি ফ্রাইড রাইস, লাস্টে ফ্রুট ডেজার্ট। রুমে যেতে যেতে মিস্টার হোয়াং বললেন, সকাল 6:30টায় সবাই গেস্ট হাউসের বাইরে অপেক্ষা করবেন। দুপুরের আগে আমরা ওই গ্রামে গিয়ে পৌঁছাবো। ঘুম আসছিল না সুজয়ের উত্তেজনায়, তবে সুবিরদা বলে দিয়েছেন যে অভিযানের আগে ভালো করে ঘুমিয়ে নেওয়া উচিত, কারণ পরে যথেষ্ট ঘুমের সময় নাও পাওয়া যেতে পারে। রাত্রে ঘুমের মধ্যে সুজয় খুব মজার একটা স্বপ্ন দেখল। ফ্রি টাইম পেলেই এই বয়সেও কার্টুন প্রায়ই দেখে সুজয়। ও স্বপ্নে মোগলিকে দেখতে পেল। মোগলি প্রথমে বাঘের পিঠে, তারপরে গাছের ঝুড়ি ধরে এ গাছ সে গাছ করে বাইতে বাইতে একসময় একটা বিশাল লেকের সামনে এসে লাফ দিয়ে গাছ থেকে নামলো। গাছের ছাল পড়া বাচ্চা ছেলেটা তাকে বেশ মিষ্টি লাগছে। সে একগাল হেসে বলল, কিমকুইকে দেখতে চাও? এসো আমার সাথে। বলেই ডুব দিল লেকের জলে। সুজয় ওকে ফলো করলো একটা নৌকাতে চেপে। কিছুক্ষণ পরে ভুস করে মাথা তুলল মোগলি। কিন্তু এ কি, মোগলি তো সাঁতার কাটছে না, ও তো বসে আছে একটা বিশাল কচ্ছপের পিঠের উপরে। তার পিঠের উপরে ভোরবেলা সূর্যের আলো পড়ে সোনার মতো ঝকমক করছে। তার চোখ দুটো বিশাল বড় বড়, কিন্তু কি শান্ত দৃষ্টি তার, যেন গৌতম বুদ্ধ স্বয়ং। তিনি একটা হাত তুলে আশীর্বাদ করলেন সুজয়কে, তারপর আস্তে আস্তে মোগলিকে নিয়ে জলের নিচে চলে গেলেন। অ্যালার্ম ক্লকটা বেজে উঠল 5:30। এবার উঠে রেডি হয়ে নিয়ে শার্প 6:30টার মধ্যে নিচে গেটের কাছে যেতে হবে। গাড়িতে তেল ফুল ট্যাঙ্ক ভরে নেওয়া আছে। এছাড়া হোয়াং আশ্বস্ত করেছেন যে পাহাড়ি হাইওয়েতে কিছু দূর পর্যন্ত পেট্রোল পাম্প একটা দুটো পাওয়া যাবে। রাস্তার ধারে ধারে মাঝে মাঝে একটা করে সাইনবোর্ড দেখা যাচ্ছে যেখানে লেখা আছে কশন মাইনফিল্ড। হোয়াং বললেন, ভিয়েতনামিজদের মধ্যে দেশভক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে খুব বেশি। কোনো ঘর বাকি থাকেনি যেখানে একজন অন্তত যুদ্ধে শহীদ হয়নি। মহাশক্তিধর দেশ আমেরিকাও পিছু হটতে বাধ্য হয়েছিল এদের সামনে। ওই সাইনবোর্ডগুলোর পিছনে এলাকাতে যুদ্ধের সময়ের মাইনগুলো রয়ে গেছে এখনও। সবগুলো ডিফিউজ করা যায়নি। ভুলক্রমে ওই মাইন্সের উপরে পা পড়লেই মৃত্যু। কিছুদিন আগেও 2জন চাষির মৃত্যু ঘটেছে ওই মাইন্সের জন্য। গাড়ির জানলা দিয়ে সুজয় দেখছিল আশেপাশের গ্রামগুলো। দুপাশে সবুজ ধান ক্ষেত, দীর্ঘ চুলের ঢোলা জামা, মাথায় বাঁশের টুপি পরে খেতে কাজ করছে কৃষকেরা। মনে হচ্ছে বর্ধমান বা হুগলির কোনো গ্রামেই আছে। এর মধ্যে ওয়াংয়ের থেকে জানা গেছে যে ওই কুর্ম দেবতার পুজোর আর বাকি মাত্র 2 দিন। পরশু সন্ধ্যায় ওই দেবতার আবির্ভাবের সময়। সুজয় সুবীরদাকে বলেছে কালকের স্বপ্নটার কথা। সুবীরদা শুনে একটু হাসলেন। খালি বাচ্চাদের মতো কার্টুন দেখা আর বিকেলে টি ব্লকের মাঠে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা, তা আর কি স্বপ্ন দেখবি তুই? ভাবলাম যদি একটু গুপ্তধন টুপ্তধনের স্বপ্ন দেখবি কোথায়, তা না। যাক দেখ, ভোরের স্বপ্ন সত্যি হতে হয় শুনেছি। কিছুক্ষণ বাদে ওরা পৌঁছে গেল পাহাড়ের প্রায় মাথায়। সেখান থেকে শুরু হলো পাকদণ্ডী বে ট্রেকিং। প্রায় মিনিট 15 চড়বার পরে তারা পৌঁছে গেল কুরু হ্রদের সামনে। জায়গাটা এক কথায় অদ্ভুত। পুরো পৃথিবীর সব শব্দ, ব্যস্ততা যেন থেমে গেছে এখানে এসে। কুরু লেকটা যে এত বিশাল সেটা আন্দাজ করতেও পারা যায়নি। যেদিক থেকে সুজয়রা পাহাড়ের মাথায় উঠেছে তার বিপরীত দিকে যত দূর চোখ যায় হ্রদের বিস্তার। হ্রদের অন্য পাড়েও গভীর জঙ্গল। এই তীরের জঙ্গল আর হ্রদের পাড়ের মাঝখানের জমির কিছুটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে একটা গ্রাম। একটা মন্দিরের মতো স্থাপত্যের মাথা দেখা যাচ্ছে। সুজয়রা এগুলো গ্রামের দিকে, এবং ওদের দেখতে পেয়ে গ্রামের কিছু মানুষও কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে এলো। আস্তে আস্তে দেখছিল ওরা গ্রামের বাড়িগুলো কাঠের দেওয়াল আর খড়ের ছাদওয়ালা, আর সঙ্গে খড়ের ছাদে ঝুঁটির মতো আকার দেওয়া। সব মিলিয়ে 50টা মতো ঘর হবে। গ্রামের অধিবাসীদের পরনে সাটিনের তৈরি লম্বা সালোয়ার এবং কামিজ। মুখের চেহারা কোঁচকানো এবং চোখগুলি মঙ্গোলিয়ান ধাঁচের। দেখলেই বোঝা যায় যে এরা পার্বত্য জনজাতি। চিবুকে ছুঁচলো দাড়ি আর সঙ্গে চুল ঝুঁটি করে বাঁধা। হোয়াং কথা বললেন কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। তারপরে তারা বেশ খাতির করেই নিয়ে গেল ওই মন্দিরটার দিকে। একটা কাঠের সাঁকো পার হয়ে মন্দিরটায় পৌঁছতে হলো।
মন্দিরটা একটা প্রায় 40 ফুট চওড়া পরিখা দিয়ে ঘেরা। পরিখাটা মার্বেল দিয়ে বাঁধানো। পরিখা মানে একটা চৌবাচ্চা মতো জিনিস। দেখা গেল পরিখার জলে প্রচুর বেশ বড় সাইজের কচ্ছপ খেলে বেড়াচ্ছে। জানা গেল এটাই সেই কচ্ছপ দেবতা কিমকুইয়ের মন্দির। মন্দিরের দেওয়াল আর থামগুলোর গায়ে গায়ে খোদাই করা সোনালি রঙের কচ্ছপের ছবি। দেখা হলো মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের সঙ্গে। তিনি নিজে পরিচয় দিলেন, আমার নাম হলো পেং দং। আপনারা শুনলাম ট্যুরিস্ট, ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবনযাত্রা এবং তার সঙ্গে এই কুরু লেক দেখতে এসেছেন। ভালো ব্যাপার, তা থাকবার কি দরকার? লেক দেখুন, মানুষদের সাথে কথা বলুন আর চলে যান, অসুবিধা নেই। সুজয়, ব্যাগটা দে তো, সুবীরদা বললেন। ব্যাগ থেকে সুবীরদা বের করলেন নানা রঙের বেশ কয়েকটা সিল্কের কাপড়, তামাক, ধূপ, একটা বড় স্ফটিকের মালা আর একটা সোনার হিরে বসানো আংটি। পুরোহিত মশাই বেশ সন্তুষ্ট হয়ে জিনিসগুলো নিলেন। এরপরে স্ফটিকের হারটা গলায় পড়লেন। বেশ পছন্দ হলো মনে হলো। আংটিটা আঙুলে পড়তে যাবেন এমন সময় পিছন থেকে একটা ইয়াং ছেলে, বছর 25-26 হবে, এসে দাঁড়ালো ওনার পাশে। বলছি, এই আংটিটা কি আসল সোনার? আর হিরেটাও কি আসল? ছেলেটা নিজের পরিচয় দিল ভাঙা ভাঙা ইংলিশে। আমি চ্যাং, পুরোহিত মশাইয়ের ছেলে। আপনাদের দেওয়া এই আংটিটা কি সত্যি সোনার? ইট ইজ ফ্রম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, 100% জেনুইন, বললেন সুবিরদা। কিছুক্ষণ পুরোহিত আর ওই ছেলেটি কথা বলল। তারপরে পুরোহিত মশাই বললেন যে 2 দিন গেস্ট হিসেবে ওনারা ওই গ্রামে থাকতে পারেন, কিন্তু তারপর দিন সকালে ওনাদের গ্রাম ছাড়তে হবে, কারণ কুর্ম দেবতার পুজোর দিন কোনো বিদেশি গ্রামে থাকার নিয়ম না। আপাতত সুজয়রা ওই শর্তে রাজি হয়ে গেল এবং গ্রামের একটা ঘরে ওদের থাকার ব্যবস্থা হলো। মন্দির থেকে বের হবার আগে সুবিরদা বললেন, একবার দেবতার মূর্তি দর্শন করে আসা যাক। মূর্তিটি বেশ ভয়ঙ্কর রকমের সুন্দর বলা চলে। কালো পাথরের তৈরি দেবতা কিমকুইয়ের মূর্তি, উচ্চতায় 5 ফুট, 2 পায়ে দণ্ডায়মান। সামনের 2টো হাতের একটায় ধরা একটা ছুরি আর আরেকটায় ধরা একটা রাজদণ্ড জাতীয় কিছু। লাল পাথরের চোখ দুটো জ্বলছে অল্প অল্প। সবচেয়ে চোখ টানছে দেবতার চোয়ালের ভিতরে সার সার তীক্ষ্ণ দাঁত। মূর্তিটির পায়ের কাছে একটা খাপে ঢাকা ছুরি, ধূপ জ্বলছে, সব মিলিয়ে বেশ একটা মায়াবী পরিবেশ। মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হোয়াং বললেন, বুঝলেন মশাই, ছেলেটা খুব সুবিধার কেউ না। ও হচ্ছে ওই পুরোহিতের ছেলে। ওর চেহারাটা কোথাও আগে দেখেছি, ঠিক মনে পড়ছে না। যাই হোক, চলুন। সুবীরদা বললেন, ওকে, এনিওয়েজ, আমাদের এত খবরে কি দরকার, চলুন। বিকেল হয়ে এসেছে, আমাদের থাকতে দিয়েছে এই অবধি। কিমকুই কিমকুই, ছোটো ছোটো ছেলেদের একটা গ্রুপ, হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, লেকের পাশে উত্তেজিতভাবে লাফাচ্ছে আর ঢিল ছুটছে লেকের জলে। চলুন দেখি ওই দিকটা যাওয়া যাক, সুজয় বলল। একটু আশা যেন জাগলো, হয়তো বেশি অপেক্ষা করতে হলো না। কিমকুইয়ের দেখা পাওয়া গেল নাকি? দেখা গেল পাড় থেকে কিছুটা দূরে জলের মধ্যে একটা কিছু ভাসছে আর উঠছে, তবে জিনিসটা কালো রঙের। একটু খেয়াল করলেই বোঝা গেল ওটা আসলে একটা বাচ্চা ছেলের মাথা। বাকি ছেলেগুলো বদমাইশি করে ঢিল ছুটছে আর ওই বেচারা জল থেকে মাথা তুলতেই পারছে না। এরকম চললে তো দম আটকে ছেলেটা মারাই যাবে। হোয়াং ওদেরকে তা লাগাতেই ভয় পেয়ে সবকটা বাচ্চা দৌড় লাগালো। এবারে জলের মধ্যে থেকে ছেলেটা মাথা তুলল, তারপরে সাঁতার কেটে আস্তে আস্তে পাড়ে এসে উঠল। এই ঠান্ডাতে ছেলেটার খালি গা, পরনে একটা জেলেদের নেংটি জাতীয় জিনিস। এই, তোর নাম কি? হোয়াং ওকে জিজ্ঞেস করলেন। মিং, বলল ছেলেটা। হোয়াং এরপরে জানতে চাইলেন যে অন্য ছেলেগুলোকে পাথর মারছিল কেন, কিমকুই বলেই বা চিল্লাচ্ছিল কেন। ছেলেটাকে কি যেন একটা বলতে গিয়েও চুপ করে গেল, তারপরে এক দৌড়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। চারিপাশে বিকেলের সোনালি রঙের আলো, সাথে ঠান্ডা বাতাস ভেসে আসছে পাহাড়ের দিক থেকে। লেকের জলে ছোট ছোট ঢেউ উঠছে। সুজয়ের হঠাৎ মনে হলো ভোরবেলার স্বপ্নটার কথা। তাহলে কি মোগলির দেখা পাওয়া গেল? ছেলেটাকে একদম মোগলির মতন দেখতে। যাই হোক, এবার রুমে যাওয়া যাক। সন্ধ্যাবেলায় সুবীরদা একবার বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন, সাথে হোয়াং এবং সুজয়। আজকের দিনটা পূর্ণিমার ঠিক আগের দিন। চাঁদ প্রায় 16 কলা পূর্ণ করে ফেলেছে। একটু দূর থেকে লেকের জলে চাঁদের আলো পড়ে নৈসর্গিক একটা দৃশ্য তৈরি হয়েছে। বেশ দার্শনিকের মতো বললেন সুবীরদা। পাহাড়, জঙ্গল, এগুলোর থেকে অনেক বেশি রহস্যময় জায়গা হলো জলের নিচে। এখনও জলের নিচে কত রহস্য লুকিয়ে আছে মানুষ সন্ধানই পায়নি।
সত্যি হয়তো এই লেকের জলের নিচে কোথাও বসে আছেন কুর্ম দেবতা কিমকুই। ইচ্ছে আছে কাল একবার ডিঙি নৌকো করে লেকের জলে বেড়াবো। দেখা যাক কোনোভাবে পুরোহিত মশাইকে রাজি করানো যায় কি না পরশু অনুষ্ঠানে থাকার ব্যাপারে। পরদিন সকালে সুজয়দের যখন ঘুম ভাঙলো তখন পূবের আকাশ ফর্সা হয়ে দিনের প্রথম আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে লেকের জলে। দেখা গেল বেশ কিছু ক্যানো জাতীয় নৌকা ইতিমধ্যে নেমে পড়েছে হ্রদে। এই গ্রামের ধর্মীয় এবং সামাজিক জীবনযাত্রা খুব সম্ভবত এই লেককে কেন্দ্র করেই আবর্তিত হয়। চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লো সুজয়রা। আগের পরিকল্পনা মতো প্রথমে তারা এগোলো কুর্ম দেবতার মন্দিরের দিকে। ভোর হতেই জেগে উঠেছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটা। হাতে মাছ ধরার জাল, কাঠ কাটার কুড়াল, মেয়েরা হাতে বাঁশের চুবড়ি নিয়ে বেরিয়ে পড়েছে দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য। কিছুক্ষণের মধ্যে কচ্ছপ মন্দিরে পৌঁছে গেল সুজয়রা। মন্দিরের বাইরে একটু এদিক ওদিক ইতস্তত খুঁজেও কাউকে পাওয়া গেল না। যাই হোক, মন্দিরের ভিতরেই প্রবেশ করতে হয় তাহলে। পরিখার মধ্যে কচ্ছপগুলোকে এবার বেশ কাছ থেকে ভালো করে দেখলো সুজয়। প্রায় ভাত খাবার থালার মতন এক একটা সাইজে হবে। সুজয়দের দাঁড়িয়ে থাকতে দেখে কচ্ছপগুলো এসে জড়ো হচ্ছিল সাঁকোর কাছে, সম্ভবত খাবারের আশায়। সুজয় জিজ্ঞেস করলো, হ্যাঁ গো সুবিরদা, এই কচ্ছপগুলো কি প্রজাতির বলতে পারবে? স্মার্টফোনের ক্যামেরায় বেশ কয়েকটা ছবি তুললো সুজয়। সুবিরদা বললেন, মনে হচ্ছে বুঝলি এগুলো গোল্ডেন টার্টলের কোনো ভ্যারাইটি। আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকলো ওরা, তবে সেখানেও কাউকে পাওয়া গেল না। মন্দিরের গর্ভগৃহের ভেতরে শুধু কুর্ম দেবতা কিমকুইয়ের মূর্তি। পুরোহিত পেং দং নেই। দেবতার খোলা মুখের ভিতরে তীক্ষ্ণ দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ মাথার উপরে ভেন্টিলেটরটা দিয়ে এক ফালি সূর্যের আলো এসে পড়েছে দেবতার মুখের উপরে। হ্যালো, গুড মর্নিং। রাত্রে ঘুম ভালো হয়েছে তো? চ্যাং এর গলা পাওয়া গেল। ঘুরে তাকিয়ে সুবিরদা দেখলেন চ্যাং পিছনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ এই তো ভালোই হলো। তা বলছি আপনার বাবা মানে পুরোহিত মশাই কোথায়, একটু দেখা করব। চ্যাং বলল, আসলে বাবা অনেক ভোরবেলা বেরিয়েছেন কালকে আমাদের এখানে যে উৎসবটা আছে সেইটার তদারকি করতে। প্রায় দুপুর গড়িয়ে যাবে মন্দিরে ফিরতে ফিরতে। বাই দ্য ওয়ে, আপনারা এখন কোথায় যাবেন? আমরা প্ল্যান করছিলাম যে আজকে একটু লেকের জলে নৌকা চেপে ঘুরবো, একটু ব্যবস্থা করে দিন না, সুবিরদা বললেন। হ্যাঁ চলুন, আমার আপনাদের সঙ্গে দুটো একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। ও, কয়েকটা লোক পুজো দিতে এদিকেই আসছে, এখানে এত গোলমালের মধ্যে কথা হবে না বুঝলেন। চলুন ওই দিকটায় চলুন, ওইখান থেকে নৌকা ভাড়া পাবেন, আর আমি একটু পরে আপনাদের রুমে যাব বলে চ্যাং মন্দিরের দিকে এগোলো। চলুন মিস্টার হোয়াং, আমরা একটু লেকের পাড়ের ওই দিকটায় এগোই, দেখা যাক একটা ক্যানো পাওয়া যায় কি না। এখানে ক্যানোগুলো গাছের গুঁড়ি কেটে বানানো, ভিতরটা ফাঁপা মতন, যাতে ভিতরে বসে দাঁড় বাইতে পাওয়া যায়। কয়েকজন জেলে টাইপের দেখতে গ্রামবাসী নৌকোতে বসে তামাক খাচ্ছিল। একটু দরদাম করতেই একজনের সাথে 20 ডং মানে ভিয়েতনামিজ কারেন্সিতে রফা হলো। দুজন মাঝি আর সুজয়রা তিনজন একটা ক্যানোতে করে ভেসে পড়লো কুরু লেকের জলে। খোয়াং জিজ্ঞেস করলেন, মিস্টার ঘোষ চৌধুরী, এবারেও চ্যাং ছেলেটাকে দেখে আমার মনে হলো যেন কোথায় ওকে আগেও দেখেছি। যাই হোক, কী মনে হয় পরে আমাদের সাথেও দেখা করতে কেন চাইলো? হয়তো কিছু টাকা পয়সা বা কাজের ব্যাপারে সাহায্য চাইতে পারে, অথবা গ্রাম ঘুরিয়ে দেখাবার একটা প্যাকেজ ট্যুর, হয়তো বা কুর্ম দেবতার পূজার সময় থাকতে দেবার অফার, এই আর কি। যাই হোক, দেখা যাক। হ্রদের যে দিকটা দিগন্তের দিকে গিয়ে মিশেছে সেদিকে তাকিয়ে সুবিরদা বললেন, ওই সাইডে হ্রদটা কত দূর বিস্তৃত কিছু জানেন মিস্টার হোয়াং? অনেকটা দূর গো সুবিরদা, এই দেখো। গুগল ম্যাপস দেখিয়ে বলল সুজয়। এই দেখো, প্রায় 10 মাইল গিয়ে পাহাড়ের ঢালু জায়গা দিয়ে গিয়ে একটা নদীর সাথে গিয়ে মিশেছে। আশেপাশে পাহাড় থেকে বরফ গলা জল আর সঙ্গে বৃষ্টির জল জমে এই কুরু হ্রদ। ভালো করে জলের দিকে তাকিয়ে দেখলো ওরা তিনজনেই যে দানব কচ্ছপের এক ঝলক যদি দেখা যায় জলের তলায়। হ্রদের জল কোথাও গভীর, কোথাও বা অল্প গভীর। যেখানে গভীর সেখানে হয়তো এক হাতও পুরো দেখা যাচ্ছে না, আবার কোথাও কোথাও পুরো অ্যাকোয়ারিয়ামের মতো ট্রান্সপারেন্ট জল। জলের নিচে রঙিন মাছ, জলের নিচের গাছপালা, একটা দুটো ছোটো আকারের কচ্ছপও চোখে পড়লো। মাঝে মাঝে এক দুটো মাছ ধরা নৌকো চোখে পড়লো। জলে হাত দিয়ে দেখলো সুজয়, বরফের মতো ঠান্ডা জল। ফিশিং বোটগুলোকে পেরিয়ে কিছুটা আরও গেল ওরা। ওই জায়গাতে হ্রদটা একটু একাবাঁকা আকার নিয়েছে। দুপাশের গাছপালার ছায়া বেশ ঘন হয়ে পড়েছে একটা জায়গায়।
ঘড়িতে টাইম দেখাচ্ছে বেলা 12:30। মাঝিরা বলল যে এবার ফিরতে হবে। এই বলে সবে মাঝিরা নৌকাটাকে ঘুরিয়ে দাঁড় টানতে যাচ্ছে। প্রায় 10 হাত দূরের লেকের জল বেশ জোরে কেঁপে উঠল, বড় বড় ঢেউ উঠল। মাঝিরা নৌকা বাওয়া বন্ধ করে রুদ্ধশ্বাসে ওই দিকে তাকিয়ে বসে রইল। মনে হচ্ছে যেন জলের নিচে বেশ বড় কিছু একটা আছে। তাহলে কি দেখা পাওয়া যাবে এবার? কিছুক্ষণ পরেই ঢেউয়ের সাথে ভেসে উঠল সেই বাচ্চা ছেলেটা, মিং। তারপরে নৌকাটাকে কেন্দ্র করে জলে সাঁতার কাটতে লাগলো। মাঝিটা কিন্তু বেশ রেগে একটা পাথরের টুকরো নিয়ে ছেলেটাকে ছুঁড়ে মারতে গেল। হোয়াং ওকে বললেন, আহা, ওকে মারছেন কেন? ও কি করেছে? মাঝিটা বেশ রেগে গিয়ে বলল, ওই ছেলেটা ভীষণ পাজি, আমাদের মাছ ধরার জালগুলো কেটে দেয়। ওকে যতই চেষ্টা করি কিছুতেই ধরতে পারি না। ও সারাদিন লেকের জলে থাকে আর সন্ধ্যার পরে জঙ্গলে ঢুকে যায়। জঙ্গলের ভিতরটা মাইন পোতা বলে আমরা ওখানটা যাই না। এবারে সুজয় জিজ্ঞেস করে, ওর বাড়ির লোক কে আছেন? বাবা, মা? আরেকজন মাঝি বলে উঠল, ছেলেটার নাম মিং। ওর বাবা মা জন্মের সময় ওকে ঝুড়িতে করে লেকের জলে ভাসিয়ে দিয়ে গেছিল। কিম কুইকে উৎসর্গ করে মানত করেছিল যাতে আবার বাচ্চা হয়। এই ক্ষেত্রে মন্দিরের পুরোহিত মশাই প্রথা অনুযায়ী ওকে তুলে নিয়ে মন্দিরে রেখেছিলেন মানুষ করা হবে বলে। কিন্তু বড় করবার আগেই ও মন্দির থেকে পালিয়ে যায়। ওকে ধরতে পারলে ওই কচ্ছপ পরীক্ষা নেওয়াবো। ওর বদমাইশের জন্য আমরা কত মাছ ধরতে পারি না। আগে ও আমাদের মাছ ধরতে সাহায্য করতো। মোটামুটি 4-5 বছর বয়সেই ভালো সাঁতারও শিখে গেছিল। তারপরে এই বদমাইশি শুরু করেছে। জল তো ভীষণ ঠান্ডা দেখলাম। এত ঠান্ডা জলে ও থাকে কি করে? ফিরতে ফিরতে কথাটা তুলল সুজয়। অনেক সময় লেকের উপরের জল যেরকম ঠান্ডা থাকে, নিচের জল ততটা থাকে না। এছাড়া অভ্যাসও একটা ব্যাপার, বললেন হোয়াং। দুপুর 2টো নাগাদ লাঞ্চ করে নিল সবাই। তারপরে একটু দিবানিদ্রা দিয়ে অপেক্ষা করলো চ্যাংয়ের জন্য। চ্যাং এলো বিকাল 5টা নাগাদ। ঘরে ঢুকে সোফায় বসে কিছুক্ষণ চুপ করে কি চিন্তা করলো। এরপরে কিছু বলবার আগেই হোয়াং জিজ্ঞেস করলেন, তুমি তো বোধহয় হ্যানয় শহরে থাকো, কারেক্ট? হ্যাঁ, আপনি ঠিকই বললেন। যাই হোক, আমি একটা জিনিস আপনাদের বিক্রি করতে চাই, দেখবেন? চ্যাং বলল। এই বলে সে সাথে রাখা একটা ব্যাগ থেকে একটা প্রায় 30-32 ইঞ্চি লম্বা ছুরি খাপ থেকে বের করে সামনে টেবিলটাতে রাখলো। ছুরিটা হাতে নিয়ে একটু দেখতে সুজয় বুঝতে পারল যে ছুরিটা বেশ প্রাচীন। 500 বছরের পুরনো অ্যান্টিক জিনিস মশাই, বাইরে ভালো দাম পাবেন। আমাকে 10,000 ডং দিন, আমি দিয়ে দিচ্ছি এটা, বলে চলল চ্যাং। ছুরিটার হাতল রূপোর, খাপ কাঠের এবং উপরে সোনার পাত বসানো। এবারে হোয়াং মুখ খুললেন। কি বলছেন কি আপনি? এটা তো মন্দিরের দেবতা কিম কুইয়ের পায়ের কাছে রাখা ছুরিটা। সেটা আপনি বিক্রি করতে দিতে চাইছেন? গ্রামের মানুষেরা আমাদের বিশ্বাস করে থাকতে দিল, আর আমরা এই কাজ? না না, আপনি এটা ফিরিয়ে নিয়ে যান আর যথাস্থানে রেখে দিন। আমরা পারবো না। চ্যাং ধূর্ত চাউনিতে তাকিয়ে বলল, ভালো করে ভেবে দেখুন। আপনারা এই ছুরিটা যে কোনো কিউরিও শপে বেচলে 3 গুণ দাম পাবেন। বলুন, রাজি? আচ্ছা, অর্ধেক দাম বলছি, 5,000 ডং। এবার ওই টাকাটা আমি আপনাকে দিতে পারি যদি আপনি আমাদের একটা সাহায্য করেন, বললেন সুবিরদা। আমরা কাল সন্ধ্যাবেলা ওই কুর্ম দেবতার পুজোর সময় থাকতে চাই। আপনি পারমিশন করিয়ে দিন। আমার আগেই ব্যাপারটা মনে হয়েছিল। আপনারা শহরের বাবু, শুধু লেক দেখতে এত দূর এমনি এমনি আসেননি। কিন্তু বাইরের লোকেদের ওই অনুষ্ঠানে থাকার নিয়ম নেই। তবে বাবাকে একবার অনুরোধ করতে পারি। কথাটা শেষ হতে না হতে 3,000 ডং সুবিরদা ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন, কাজ হয়ে গেলে বাকি পেমেন্ট। দ্রুত উঠে হনহন করে বেরিয়ে গেল চ্যাং। আধ ঘন্টা বাদে ফিরে এসে বলল, ঠিক আছে, বাবা রাজি। এবারে আমাকে বাকি টাকাটা দাও। বাকি 2,000 ডং পকেটে পুড়তে পুড়তে সে বলল, তবে শর্ত হচ্ছে, ফার্স্টলি কোনো ওয়েপন্স মানে অস্ত্র সাথে রাখা যাবে না। আমরা রাজি, কোনো ওয়েপন্স থাকবে না। আর কোনো শর্ত? সুবিরদা প্রশ্ন করলেন। দূর থেকে দেখতে হবে দেবতাকে, কাছে যাওয়া বা ছবি তোলা যাবে না। সুজয় বলল, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা জানি ছবি তুললে বা সোশ্যাল মিডিয়াতে দিলে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে। আমরা সেই কাজ করব না। শেষ এবং 3 নম্বর শর্ত হলো, অনুষ্ঠানের পর দিন সকালে সূর্যোদয়ের আগেই তোমরা এই গ্রাম ছাড়বে। পরে আর তোমাদের কেউ এই গ্রামে আসবে না। চ্যাং চলে যাবার পরে ওরা একটু শান্ত ভ্রমণ করতে বেরিয়েছিল। একটু লেকের কাছাকাছি আসতেই
এক জায়গাতে দেখলো মিং নামের ছেলেটা জল থেকে উঠে আসছে। তবে পাড়ে উঠবার আগে ও যেভাবে সাঁতার কেটে আসছিল সেটা একটু অদ্ভুত, যেন ও হাত পা ছড়িয়ে জলের উপরে শুয়েছিল। জলে ভাসতে ভাসতে পাড়ের কাছে এসে উঠল। ওকে চেপে ধরলো হোয়াং, জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পুরোহিত মশাই তোকে মানুষ করবার চেষ্টা করলেন, তুই পালিয়ে এলি কেন? আর সারাদিন জলে জলে থাকিস, তোর ঠান্ডা লাগে না? ছেলেটা বলল, ওখানে থাকলে আমাকে কচ্ছপ চৌবাচ্চায় ফেলে দিত। কিন্তু এই লেকে একটা বিশাল কচ্ছপ আছে জানিস, সেটাকে ভয় লাগে না? হোয়াং বললেন, আমার বন্ধু থাকে এই লেকে, তোমাদের সাথে একদিন দেখা করাবো, আজকে যাই। বলেই বাচ্চাটা জঙ্গলের ভিতরে হারিয়ে গেল। ভোরের স্বপ্নটা কি সত্যি হতে যাচ্ছে সুবিরদা? মোগলির দেখা তো পেলাম, এবারে কিমকুই দর্শন দিলেই 16 কলা পূর্ণ, কি বলো? সুজয় বলল, দেখা যাক রে। সবকটা ক্যারেক্টারই কেমন যেন ধোঁয়াশা করে কথা বলছে, ফিরতে ফিরতে বললেন সুবিরদা। পরদিন সকাল হলো। পাহাড়ের মাথায় সূর্যোদয় হলো। সূর্যের আলোয় আলোকিত হতে শুরু করলো লেকের জল। চ্যাং বারণ করে গেছে দিনের বেলায় ঘরের বাইরে বার হতে, কাজেই ঘরের জানালা খুলে সুজয়রা দেখল পুরো গ্রাম সন্ধ্যাবেলার পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাঁকোর উপরে লেকের পাড়ে কুর্ম দেবতার ছবি আঁকা পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন পূজার উপকরণ নিয়ে গ্রামের মানুষরা লেকের ঘাটের দিকে যাচ্ছে। তবে আজকে মাছ ধরার নৌকা বা অন্য যেসব নৌকা ছিল সেগুলো লেকে নামেনি। মধ্যাহ্ন গড়াতেই গ্রাম্য নারী পুরুষরা রঙিন পোশাকে সেজে মন্দিরের দিকে যেতে শুরু করলো। মন্দিরের চূড়ায় উঠল কুর্ম দেবতার চিহ্ন আঁকা পতাকা। মন্দিরে শুরু হলো খোল করতাল সহযোগে দেবতার দ্বীপ্রাহরিক পুজো। বেশ ধর্মপ্রিয় মানুষেরা এবং বেশ নিষ্ঠাভরে পুজো করছে। দুপুরে লাঞ্চের পরে বেশ কিছুক্ষণ ঘুম দিয়ে বিকেল 5:30টার সময় উঠল সুজয়রা। দেখল বাইরে গ্রামবাসীরা হাতে বর্ষা, বুকে কচ্ছপের খোল লাগিয়ে সেজেছে আজকের অনুষ্ঠানের জন্য। তবে মিংকে ধরে আটকে রাখা হয়েছে, সম্ভবত যাতে ও কোনো রকম ডিস্টার্ব করতে না পারে সেই জন্য। সন্ধে প্রায় 7টার সময় দুজন কচ্ছপের খোল পড়া গ্রামবাসী ওদের নিতে এলো। সুজয়রা সব প্যাকিং করে নিয়ে চলল লেকের ঘাটটার দিকে। হোয়াং একবার বললেন ওই দুজন গ্রামবাসীকে, দেবতা সত্যি আজকে দেখা দেবেন তো? ওরা বেশ ভক্তিভরে বলল, নিশ্চয়ই দেবেন, যাতে ওনার দর্শন পাওয়া যায় সেই জন্য সারাদিন গ্রামের মানুষরা পুজো দিয়েছে, দর্শন না পেলে খুব বিপদ। কেন, কি হবে দর্শন না দিলে? খরা আসবে, হ্রদের জল শুকিয়ে যাবে, বৃষ্টি হবে না, মড়ক লাগবে। একবার বহু বছর আগে এরকম হয়েছিল, তখন গ্রামের প্রচুর মানুষ মারা যায়। বেশ বোঝা গেল দেবতার সঙ্গে গ্রামের মানুষের বেশ কিছু কুসংস্কার জড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছানো গেল পুজোর জায়গায়। সেখানে হ্রদের ঘাটের কাছে একটা জায়গা পরিষ্কার করে বেশ কিছু গাছের গুঁড়ি সাজিয়ে বসার জায়গা করা হয়েছে। পূজার উপাচার, ফুল, সুগন্ধি, ধূপ এনে রাখা হয়েছে। বেশ কিছু গ্রামবাসী আপাদমস্তক কচ্ছপের মতো রং করে কচ্ছপ সেজেছে। বুকের ও পেটের দিকে সাদা আর হলুদ রং, আর পিঠের দিকে কালচে সবুজ রং। সঙ্গে প্রত্যেকের পিঠে কচ্ছপের খোল বাঁধা, একটা বড় বড় কচ্ছপের খোল। সঙ্গে আছে পুরোহিত পেংদং, তার বুকের দিকে একটা সোনার পাত বসানো কচ্ছপের একটা খোল। গলা এবং হাতে বেশ কিছু সোনার গয়না পরে আছেন তিনি। যাই হোক, সুজয়দের দূর থেকে দেখে তিনি হাত নাড়লেন এবং একবার হাসলেন। তবে ওনার নির্দেশে সুজয়দের একটু দূরে একটা গাছের গুঁড়ির উপরে বসতে দেওয়া হলো। কিছু পরেই শুরু হলো পুজো। কুর্ম দেবতার আবাহন মন্ত্র পাঠ করা শুরু হলো সমস্বরে। পেংদং জলের ধারে একদম সবার সামনে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে মন্ত্র পড়ছেন। সব মিলিয়ে বেশ একটা মায়াবী ব্যাপার। আস্তে আস্তে চাঁদ মাথার উপরে উঠতে লাগলো, পুরো লেকে চাঁদের আলো ছড়িয়ে গেল। ওই আবাহন সঙ্গীত তখনও চলছে এবং একবার জোরে একবার আস্তে করে চলছে। প্রায় আধ ঘন্টা চলবার পরে থেমে গেল ওই আবাহন সঙ্গীত। কচ্ছপের খোল লাগানো মানুষগুলো সারিবদ্ধ অবস্থা থেকে উঠে গিয়ে দাঁড়ালো কাঠের গুঁড়িগুলোর উপরে। সুজয়ের পুরো ব্যাপারটা প্রেমেন্দ্র মিত্রের গল্পের প্লটের মতো লাগছে। প্রেমেন্দ্র মিত্রের কয়েকটা গল্প আছে না, যেগুলো দক্ষিণ পূর্ব এশিয়াতে, মায়ানমারে, এইসব দেশে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলোর মতো লাগছে। তা এবারে চারিদিকে পরিবেশ বেশ সিরিয়াস হয়ে উঠল। পেংদং একটা কাঁসার থালা হাতে তুলে নিলেন। থালায় আছে একটা বল আকারের খাবারের মণ্ড, যেটা উৎসর্গ করা হবে কিমকুইকে। পেংদং কোমর জলে নেমে দাঁড়ালেন এবং নিবেদনের ভঙ্গিতে থালাটা তুলে ধরলেন জলের দিকে। কচ্ছপের খোল পড়া লোকগুলো প্রত্যেকের হাতে একটা করে ছোট কচ্ছপের খোল ছিল।
প্রত্যেকে সেই খোলের উপরে কাঠ দিয়ে বাজিয়ে এক ধরনের বাজনা শুরু করলো, টাপা টাপ এইরকম। সুজয়রা রুদ্ধশ্বাস তাকিয়ে আছে পেং দংয়ের দিকে। ট্যাপ বাজনা চলছে, চাঁদ মাথার উপরে উঠে গেছে। এখন সময় রাত 11টা। 3 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু দেবতা দেখা দিলেন না। তাহলে কি হবে? আশেপাশের লোকগুলো উত্তেজিত হয়ে উঠল আস্তে আস্তে। আস্তে আস্তে ছন্দবদ্ধ বাজনাটাও স্তব্ধ হয়ে গেল একসময়। পেং দং ধীরে ধীরে উঠে এলেন জল থেকে। বললেন, দেবতা কিমকুই নিজের তরবারিটি ফিরিয়ে নিতে চাইছেন মনে হয়। মন্দির থেকে তরবারিটি নিয়ে আসা হোক, সেটি উৎসর্গ করলেই দেবতা দেখা দেবেন। ততক্ষণে গ্রামের মানুষজন প্যানিকি হয়ে উঠেছে, কারণ কুর্ম দেবতা দর্শন না দিলে ফলাফল আগেই জানা। মহা সর্বনাশ ঘনিয়ে আসবে পুরো গ্রামের উপরে। কিন্তু আসল সর্বনাশের বোধহয় বাকি ছিল। 2জন লোক মন্দিরে গেছিল, ছুটতে ছুটতে ফিরে এসে জানালো যে ছুরিটি মন্দিরে নেই। তারা এটাও বলা বলি করতে লাগলো যে মিং নামের ছেলেটা আসলে একটা শয়তান, ও নিশ্চয়ই ছুরিটা গায়েব করেছে। মিংকে ধরে এনে ধমক ধামক চট থাপ্পড় মারা হলো, কিন্তু সে রীতিমতো কাঁদো কাঁদো হয়ে বলল যে সে ওই ছুরিটি চোখেও দেখেনি। এরপরে পেং দং রেগে গিয়ে বললেন, ছেলেটি ঈশ্বরকে অসম্মান করেছে এবং সেজন্য ওকে মৃত্যুদণ্ড পেতে হবে। এখন ওকে বন্দি করে রাখা হোক। সুবীরদা আর ব্যাপারটা সহ্য করতে পারলেন না। তিনি হোয়াংয়ের মাধ্যমে বললেন, একটা বাচ্চা ছেলের উপরে বিনা প্রমাণে আপনারা এভাবে সন্দেহ করতে পারেন না। ওকে এভাবে মারধর করা অন্যায়। চ্যাং আমাদের প্রস্তাব দিয়েছিল ওই ছুরিটি বিক্রি করবার, তবে আমরা রাজি হইনি। আমাদের মনে হয় চ্যাং ওই ছুরিটি সরিয়ে পাচার করবার চেষ্টা করছে। চ্যাং উত্তেজিত হয়ে বলল, মিথ্যা কথা, আমি এসব কিছুই বলিনি। ওই বিদেশিগুলো ওই মিংয়ের উপরে খুব দরদ দেখাচ্ছিল। ওরা মিংকে বাঁচানোর জন্য আমাকে দোষারোপ করছে। হোয়াং হঠাৎ বলে উঠলেন, তুমি এখন হ্যানয় শহরে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, মিস্টার জ্যাম চ্যাং। জুয়েলারি দোকানে চুরি এবং অন ডিউটি পুলিশ অফিসারকে ইনজিওর্ড করার অপরাধে তোমাকে পুলিশ খুঁজছে, আমি এবার মনে করতে পারছি। চ্যাং বলল, আমার রুম খুঁজে দেখো, সঙ্গে ওই বিদেশিদের রুমটাও খুঁজে দেখো, ছুরিটা ওরাই সরিয়েছে। তৎক্ষণাৎ 10 জনের টিম গেল সুজয়দের রুম এবং চ্যাংয়ের রুম সার্চ করতে। যদিও পেং দং আপত্তি করছিলেন চ্যাংয়ের উপরে সন্দেহ করার ব্যাপারে, কিন্তু ছুরিটা পাওয়া গেল সুজয়দের ঘরেই। হোয়াং বললেন, আমরা সত্যি বলছি, আমরা ওই ছুরিটা চুরি করিনি। চ্যাং চিৎকার করে বলে উঠল, আমি দেখেছি ওই বিদেশিরা কাল বিকেলবেলা একটা কিছু জিনিস কাপড়ে জড়িয়ে খুব লুকিয়ে নিয়ে যাচ্ছিল, সেটাই ওই দেবতার তরবারি, আমি নিশ্চিত। দেখো, ঠিক ওদের ঘরে জিনিসটা পাওয়া গেল। আমি ওদের থাকতে দিয়েই ভুল করলাম মনে হচ্ছে। এবার ওদের জন্য আমরা সবাই দেবতার অভিশাপে পড়তে যাচ্ছি। পেং দং গম্ভীর গলাতে বললেন, আপনারা অত্যন্ত গর্জিত অপরাধ করেছেন। আমরা এখন উৎসবের মাঝে রয়েছি। দেবতার দেখা না পাওয়া পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। স্তব স্তুতি করে যাব আমরা, যাতে ওনার দেখা পাওয়া যায়, কিন্তু আপনাদের শাস্তি পেতেই হবে। আপাতত মিংকে এবং সঙ্গে এই বিদেশিদেরকেও কচ্ছপ পরীক্ষার মধ্যে বেঁধে রাখা হোক, আমি আদেশ করছি। গ্রামবাসীরা সমস্বরে বর্ষা উঁচিয়ে কচ্ছপের খোলের উপর ট্যাপাট্যাপ আওয়াজ করে সমর্থন জানালো। পরের দিন সকাল হতেই সুজয়, সুবীর, হোয়াং এবং তাদের সঙ্গে মিংকেও শাস্তিদানের ব্যবস্থা করা হলো। ওদেরকে কড়া পাহারায় নিয়ে যাওয়া হলো পরীক্ষার উপরে সাঁকোটার উপরে। এরপরে তাদের পিঠের ব্যাগগুলো খুলে ওখানেই নামিয়ে রেখে ওদেরকে নিয়ে জলের মধ্যে নামলো কচ্ছপের খোল পরা কয়েকজন মানুষ। তারা মোটা কয়েকটা দড়ি দিয়ে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ওদের পরীক্ষার মধ্যে 4টে খুঁটির সঙ্গে বাঁধলো যে ছাড়ানো অসম্ভব। ওরা উপরে উঠে যাবার আগে পরীক্ষার মধ্যে একটু দূরে জলের নিচে একটা জিনিস দেখালো, ছোট ছোট কতগুলো নরকঙ্কাল, সম্ভবত বাচ্চা ছেলেদের। সেগুলো দেখিয়ে ওরা বলল, তোমাদের অবস্থাও ওই রকম হবে। খাবার না পেয়ে, জল না পেয়ে তোমাদের ওই অবস্থা হবে। আমরা এখন চললাম পূজার জায়গাতে, দেখা যাক তরবারি নিয়ে দেবতার স্তব করলে যদি উনি সন্তুষ্ট হন। তোমরা আগেই যা পাপ করে ফেলেছো, কী করে যে সেই পাপ যাবে, বলে লোকগুলো চলে গেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা আকাশের নিচে ওই রকম বন্দি হয়ে পড়ে থাকাটা অসহ্য হয়ে উঠল আস্তে আস্তে। সুজয় বলল, এইবার বুঝলাম মিং কেন বলছিল যে এখানে থাকলে ওকে কচ্ছপ পরীক্ষায় ফেলে দেওয়া হবে। ওই কঙ্কালগুলো যে বাচ্চাগুলোর, ওদেরকেও সেইভাবে ফেলে দেওয়া হয়েছিল মনে হয়। হা 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 হা, একটা হাসির শব্দ পাওয়া গেল। চ্যাং এদিকেই আসছে। কি মনে করেছিলেন ডক্টর হোয়াং, আমাকে চিনে ফেলে আপনি বেঁচে ফিরে যাবেন? এই গ্রাম আমার, আর এখানে কেউ আমাকে সন্দেহমাত্র করবে না। এখানে পুরোহিতকে ভগবানের সরাসরি বার্তাবহ মনে করা হয়, আর আমি পুরোহিতের ছেলে। আপনারা কিছুদিনের মধ্যেই কঙ্কালগুলোর মতো হয়ে যাবেন। যাকগে, আমি চলি, ওদিকে অন্য কাজ আছে। অন্য কাজ মানে আর কি, আবার ফন্দি ফিকির করে থাকা,
কি করে ছুরিটা হাত সাফাই করা যায়, বললেন সুবিরদা। পরে গল্প বলে দেবে দেবতা নিজেই ছুরি ফিরিয়ে নিয়েছেন। মিং কিন্তু অনেকক্ষণ ধরে হাতে মোচড় দিয়ে বাঁধন খুলবার খুব চেষ্টা করছে। প্রায় এদিকে বেলা 12টা পেরিয়ে এখন দুপুর 1:30 কি 2টো বাজে। খিদেতে পেট চুঁইচুঁই করছে সবার। এইরকম চললে সত্যি হয়তো আর 2-3 দিন ওদের আয়ু। কচ্ছপ পরীক্ষার কচ্ছপগুলো ওদের চারিদিকে কৌতূহলী দৃষ্টিতে ঘোরাফেরা করছে, ওদের ভালো করে দেখছে। ওদের কয়েকটা সুজাদের গা ঘেঁষেও বেরিয়ে গেল, 1-2বার যেন ছুঁয়েও গেল। ভাগ্যিস কচ্ছপ না হয় পিরানহা মাছ হলে এতক্ষণে ওরা কঙ্কাল হয়ে যেত। মিংকে বেশ কিছুক্ষণ ওরা কেউ লক্ষ্য করেনি। হঠাৎ দেখা গেল মিং বেশ জোরে একটা টান মেরে হাতের দড়ি বাঁধনগুলো ছাড়িয়ে নিল। কি করে করলো বাচ্চা ছেলেটা? ওরা 3জন শক্ত সমর্থ মানুষ সর্বশক্তি দিয়েও যে বাঁধন খুলতে পারলো না, সেটা ওইটুকু একটা বাচ্চা কী করে করলো? মিং কিন্তু খুবই চটপট ওদের বাঁধনগুলোকেও খুলে দিল। এরপর সোজা সাঁকোর উপরে উঠে রুকস্যাকগুলো তুলে দে ছুট এক দৌড়ে মন্দিরের বাইরে। চুপিসারে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সুজয়রা পালাবার রাস্তা করে এগোচ্ছিল। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যের আলো কমে এসেছে। কিন্তু গ্রামবাসীরা সবাই লেকের পাড়েই তখনও অপেক্ষা করছিল দেবতার আবির্ভাবে। সবাই তখনও খুবই চিন্তিত এবং শঙ্কিত, কেউ কাঁদছে, কেউ বুক চাপড়াচ্ছে ইত্যাদি। এর মধ্যে একজন গ্রামবাসী ওদের 4জনকে দেখে ফেলে এবং ওদের ভাষায় কি একটা বলে চিৎকার করে উঠল। সুজয়রা কিছু বলবার আগেই পিছন থেকে চ্যাংয়ের গলা, হ্যান্ডস আপ! কী ভেবেছো কোনোভাবে কচ্ছপ পরীক্ষা থেকে বেরোতে পারলেই এখান থেকে বেঁচে বেরোতে পারবে? তোমরা কিং কুইয়ের তরবারি চুরি করতে গেছিলে, তোমাদের কঠোর শাস্তি হবে। ভেবেছিলাম শুধু কচ্ছপ পরীক্ষার মধ্যে আটকে রাখলেই আস্তে আস্তে মরে যাবে, কিন্তু এবারে দেখা যাচ্ছে তোমাদের আগুনে পুড়িয়ে মারা ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে ওদের দিকে রিভলভারটা তাক করে ওদেরকে নিয়ে আসা হলো লেকের সামনে। পুরোহিত পেং দং বললেন, তোমাদের পাপ এতটাই জঘন্য যে দেবতা কিম কুইয়ে এখনও আমাদের দেখা দিচ্ছেন না। গতকাল সন্ধ্যায় পুজো ছিল দেবতার, আর এখন আজকের সন্ধ্যা আগত, চাঁদ মাথার উপর উঠে গেছে। আমি তোমাদের বিশ্বাস করে থাকতে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাসের এই মূল্য দিলে তোমরা? আমরা পুরো গ্রাম এবারে না খেয়ে শুকিয়ে মরব। তোমাদের ব্যবস্থা পরে, আগে এই শয়তান মিংটার ব্যবস্থা হোক। জেলে মাঝিরা সমস্যার চিৎকার করে উঠল, ও একটা শয়তান, আমাদের জাল কেটে দেয় প্রতিবার। এবারে ও দেবতার পবিত্র তরবারিটাও ওই বিদেশিদের চুরি করতে সাহায্য করেছে। ওকে পুড়িয়ে মারা হোক, মারা হোক, মারা হোক! কচ্ছপ মানুষগুলো কচ্ছপের খোলের উপর ট্যাপাট্যাপা আওয়াজ করে বলে উঠল, তাহলেই দেবতা আমাদের দেখা দেবেন। মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য খুব দ্রুত বেশ কিছু শুকনো খড় এবং জ্বালানি কাঠ নিয়ে আসা হলো। মিংকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ওর সারা গায়ে খড় দিয়ে ঢেকে তার উপরে পেট্রোল ঢেলে দেওয়া হলো। এবার পেং দং দেবতার উদ্দেশ্যে কি একটা মন্ত্র পড়তে পড়তে একটা মশাল নিয়ে এগিয়ে গেলেন বাচ্চা ছেলেটার দিকে, ওর গায়ে আগুন লাগিয়ে দিতে। ছেলেটা চিৎকার করে কাঁদছে, কিন্তু কারোর একটুও তাতে মন গলল না। সত্যি ধর্ম এতটাই মানুষকে অন্ধ করে দেয় যে মানবিকতা বোধটাও বোধহয় হারিয়ে যায়। সুজয় দেখল যে কয়েকজন রক্ষী ওকে ধরে রেখেছিল, তারা একটু অন্যমনস্ক হয়ে পড়েছে। সুজয় কলেজে থাকতে ক্যারাটে শিখেছিল কয়েক বছর। ও একটু নিচু হয়ে ডিগবাজি খেয়ে সামনে দাঁড়িয়ে থাকা চ্যাংয়ের পায়ের ফাঁক গলে মিংয়ের কাছে পৌঁছে গেল। ওর মনের ভিতরে কি একটা যেন ইনস্টিংক্ট কাজ করে গেল। ও সজোরে একটা ক্যারাটে কিক মারলো মিংকে। হালকা শরীর ছেলেটার, সে একটা ডিগবাজি খেয়ে সোজা ঝপাং করে জলে গিয়ে পড়লো। চ্যাং প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলো, এবারে বুঝতে পেরে পকেট থেকে বন্দুকটা বের করে ফায়ার করতেই যাচ্ছিল, কিন্তু পেংদং ওকে হাতের ইশারায় থামালেন। তিনি বললেন, একেই তোমরা এত ভয়ানক পাপ করেছো, এমনিতেই তোমাদের হয়তো আমরা কিছুদিন আটকে রেখে ছেড়ে দিতাম, কিন্তু এবারে তোমরা আমাদের ধর্মীয় শাস্তিদানের প্রক্রিয়াতে বাধা দিয়েছো, তোমাদেরকেই এবার মৃত্যুদণ্ড পেতে হবে। মিংকে ধরতে পারলে ওকেও তাই করা হবে। সবাই এদেরকেও মেরে ফেলো, এই বাইরের পাপ না দূর হলে দেবতা দেখা দেবেন না। পেংডং আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই হ্রদের জলে প্রবল একটা জলোচ্ছ্বাস হলো। জলের মধ্যে একটা কিছু বড় সড়ো জিনিস পাড়ের দিকে এগিয়ে আসতে দেখা গেল। প্রথমে মিংয়ের মাথাটা দেখা গেল। চ্যাং রিভলভার বের করে 2টো গুলি চালালো, কিন্তু ছেলেটা মাথা নিচু করে 2বারই বেঁচে গেল। 3 নম্বরটা চালানোর আগেই সুজয় খেয়াল করলো ছেলেটা অদ্ভুত রকম বসে বসে যেন সাঁতার কাটছে। ধীরে ধীরে জলের উপরে উঠে এলো একটা বিশাল কচ্ছপের পিঠ। এরপর আস্তে আস্তে পুরো কচ্ছপটাই জলের উপরে উঠে এলো। গ্রামবাসীরা বাজনা বাজাতে শুরু করে দিল, ট্যাপা ট্যাপ ট্যাপা ট্যাপ। অনেকে হাত জোর করে শ্রদ্ধা নিবেদন করছে, সকলের মুখে হাসি, সকলেই খুব উল্লসিত। এই তাহলে সেই ঐতিহাসিক জায়ান্ট টার্টল রেফেক্টস লেলোই। চাঁদের আলোয় কচ্ছপের পিঠের দিকটা সোনার মতো আলো ছড়াচ্ছে। মিং বসে আছে দেবতার পিঠের উপরে, ঠিক টারজান বা মোগলির মতন।
সত্যি বলা হয় না, ছোট শিশুদের মধ্যে ভগবান থাকেন। এটা একেবারে চাক্ষুষ সেই ঘটনা ঘটল। পেংদং আস্তে আস্তে এগিয়ে গেলেন দেবতার কাছে খাবারের মণ্ড নিবেদন করতে। দেবতা মণ্ডটি মুখে নিয়ে মিংকে পিঠ থেকে পাড়ে নামিয়ে ওই মণ্ড গ্রহণ করে ধীরে ধীরে তলিয়ে গেলেন জলের নিচে। গ্রামবাসীরা সবাই উৎসবের মেজাজে, কিন্তু চ্যাং সুযোগের অপেক্ষায় ছিল। চ্যাং নিজে একমাত্র জানে যে যখন মন্দির থেকে ও ছুরিটা চুরি করে সুজয়দের ঘরে লুকিয়ে রাখছিল, মিং ওকে দেখে ফেলে। কিন্তু ধরে ফেলবার আগে ছেলেটা পালিয়ে যায়। ধরতে পারলে ওখানেই মেরে পুঁতে রেখে দেওয়ার প্ল্যান ছিল। কেউ খুঁজেও পেত না। মিং বেঁচে গেলে গ্রামের লোকদেরও রাগ পড়ে যাবে ওর ওপর থেকে, আর মিং সব কথা ফাঁস করে দেবে। ওদিকে পুলিশ চ্যাংকে খুঁজছে, ড্রাগ পাচার এবং চুরি ছিনতাই সহ একাধিক কেসে। মিংকে বাঁচিয়ে রাখা যাবে না। ও মিংকে লক্ষ্য করে আবার একটা গুলি চালালো এবং এটাও ছেলেটার গায়ে লাগেনি। সুজয় প্রচণ্ড রেগে একটা গাছের ডাল তুলে চ্যাংয়ের দিকে ছুটতে যাচ্ছিল। চ্যাং ওকে লক্ষ্য করেও একটা গুলি চালালো। গুলিটা ওর ডান কাঁধে লাগলো। যন্ত্রণায় কাঁধ চেপে বসে পড়ল সুজয়। ব্যথার থেকে বেশি ওর মুখে তখন রাগ। সুবীরদা, জানোয়ারটা বাচ্চার ছেলেটাকে মেরে ফেলবে। আমি ঠিক আছে, তোমরা যাও, মিংকে বাঁচাও। সুবীর এবং হোয়াং চ্যাংয়ের দিকে ফিরে দেখে মিং ততক্ষণে আবার জলে ঝাঁপিয়ে পড়েছে। চ্যাং দৌড়ে ধাওয়া করলো ওকে। পাড়ের কাছে গিয়ে চিৎকার করছে, একবার মাথা তোল, তোর মাথা আজ ফুটো করব। কতক্ষণ জলের নিচে থাকবি? মাথা তো তুলতেই হবে। হঠাৎ আবার হ্রদের জলে আলোড়ন এবং গ্রামবাসীরা কিছু বুঝতে পারার আগেই আবার জল থেকে মাথা তুললেন কিমকুই। একটু আগের তার শান্ত সমাহিত চেহারা কোথায়? প্রবল রাগান্বিত হয়ে তিনি উঠে এসেছেন জল থেকে। রাগের মাথায় দেবতাকে লক্ষ্য করেও গুলি চালাতে যাচ্ছিল চ্যাং। কিন্তু তার আগেই সম্ভবত সব থেকে বড় ক্লাইম্যাক্সটা অপেক্ষা করছিল সুবীর, সুজয়, হোয়াং এবং পুরো গ্রামের জন্যে, এবং অবশ্যই পৃথিবীর তামাম ক্রিপ্টোজুলজিস্টদের জন্যে। বিশাল হাঁ করলেন কিমকুই ওরফে রেফেক্টস লেলুই। দেখা গেল তার হাঁয়ের মধ্যে দিয়ে চাঁদের আলোতে ঝলসে উঠেছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। এই সেই ট্রায়াসিক যুগের কচ্ছপ তাহলে। দেবতার মূর্তিতে দেখানো সেই ধারালো দাঁতের সারি। নিমেষের মধ্যে চ্যাংয়ের পুরো মাথাটা কামড়ে ধরল কচ্ছপটা, ধরে এক টানে নিয়ে জলের তলায় চলে গেল। গ্রামবাসীরা বাকরুদ্ধ, সঙ্গে সুজয়রাও। এটাই হয়তো চ্যাংয়ের নিয়তি ছিল। ভগবান নিজের সেবকের জীবন রক্ষার জন্যে রুদ্র রূপ ধারণ করলেন। তখন ঘড়িতে সময় দেখা গেল রাত্রি 1:20। ধীরে ধীরে একসময় সকাল হলো। গ্রামের মানুষরা ধীরে ধীরে বাড়িতে ফিরে যেতে লাগলো। মিং সাঁতার কেটে ধীরে ধীরে এসে উঠল পাড়ে। পুরোহিত পেং দং নিজের পুত্র বিয়োগের ব্যথায় বিষণ্ণ মুখে বসেছিলেন একটা গাছের গুঁড়ির উপরে। সুবীরদা হোয়াংয়ের মাধ্যমে বললেন, পুরোহিত মশাই, ছোট শিশুটিকে আপনি বিনা প্রমাণে সন্দেহ করেছিলেন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে উদ্যত হয়েছিলেন। সেই কিন্তু আপনাদের দেবতা কিমকুইয়ের সব থেকে বড় সেবক, বন্ধু, এবং আজকে তারই কারণে দেবতা আপনাদের দেখা দিলেন। বলা হয় ছোট শিশুরা এতটাই নিষ্পাপ হয় যে তাদের মধ্যে স্বয়ং ভগবান বাস করেন। আজকে ভগবান স্বয়ং দেখাও দিলেন। আপনি এবারে মিংকে ক্ষমা করে দিন। পুরোহিত মশাই পেং দং একবার ওদের দিকে তাকালেন, তারপরে বললেন, চ্যাং নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে। দেবতা নিজে ওকে শাস্তি দিয়েছেন। মিংকে আমি কি ক্ষমা করব? ওর কাছেই বরং আমার ক্ষমা চাওয়া উচিত। ওকে আমি অনেক অত্যাচার করেছি, অনেক খারাপ কথা বলেছি। মিংকে বড় করে তোলার দায়িত্ব হিসেব মতো আমার হয়। আজ থেকে ওকে আমি নিজের ছেলের মতোই বড় করব। গ্রামবাসীরা একসাথে হাততালি দিয়ে উঠল। আর আজ থেকে কোনো ছেলে ওর পিছনে লাগবে না। ও স্বয়ং দেবতা কিমকুইয়ের দূত। ও জলের নিচে জাল কেটে দেয় যাতে দেবতা জেলেদের জালে ধরা পড়ে বিপদে না পড়েন। গ্রামবাসীরা সমস্যাটা কচ্ছপের খোল বাজিয়ে সমর্থন জানালো। সুবিধা বললেন, বড় হয়ে ও হ্যানয়ের কোনো হাই স্কুলে যাতে ভর্তি হয়, ভালো করে পড়াশোনা করতে পারে, সেটাও দেখবেন। আচ্ছা, আমরা চলি। হ্যানয় থেকে আমাদের কলকাতা ফেরবার ফ্লাইট পরশুদিন সকালে। যাবার আগে একবার কচ্ছপ পরীক্ষার কাছে ঘুরে এসেছিল সুজয়। একটা কচ্ছপকে কোলে তুলে একটু খেলাও করে নিল। মিংয়ের গাল টিপে একটু আদর করে বলল, আমরা পরে আবার আসবো, তুমি কিমকুইয়ের দেখাশোনা ঠিক করে করো, আর পড়াশোনাটাও করো, ঠিক আছে? মিং বলল, আমার পড়াশোনা ভালো লাগে না, আমি শুধু জলে থাকতে ভালোবাসি কিমকুইয়ের সাথে। হোয়াং বললেন, ঠিক আছে, কিমকুইয়ের সংরক্ষণের জন্য আমি নিজে ব্যবস্থা করব, গভর্নমেন্টের সাথে কথা বলে। এর মধ্যে সুজয় খেয়াল করেনি যে একটা ছোট কচ্ছপ ওর রুকস্যাকের সাথে ঝুলে রয়ে গেছে। গাড়ি করে হ্যানয় ফিরে আসার পরে হোটেলে ফিরে খেয়াল হলো ব্যাপারটা। মিস্টার হোয়াং বললেন,
এটাকে হোয়ান কিম লেকে ফিরিয়ে দিয়ে আসবো। কচ্ছপটা হোটেল রুমের টেবিলের উপরে ঘুরে বেড়াচ্ছিল। সুবীরদা একটা পেন্সিল নিয়ে কচ্ছপটার দিকে বাড়িয়ে দিতেই সেটা কামড়ে ধরলো পেন্সিলটা। অনেক চেষ্টা করো, তারপর আলটিমেটলি ছাড়ানো হলো পেন্সিলটাকে। এবারে কচ্ছপের মুখের ভিতরে টর্চ মেরেই ইউরেকা বলে লাফিয়ে উঠলেন সুবীরদা। কারণটা সুজয় নিজেও বুঝতে পেরেছে। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে কচ্ছপের মুখের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম দাঁত। এটা একটা ছোট কচ্ছপ, ট্রায়াসিক যুগের। দেবতার ছবি না হলেও এইটা একটা প্রমাণ রয়ে গেল। মিস্টার হোয়াং তো জিনিসটা দেখেই কেএফসি স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করে ফেললেন। সেদিনই একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হলো হোটেলের কনফারেন্স রুমে। পরদিন খবরের কাগজে হেডলাইন হবে সেটা। এরই সঙ্গে আরেকটা খটকা ক্লিয়ার হয়ে গেল। কচ্ছপ পরীক্ষার মধ্যে মিং দড়ির বাঁধন খুলে বেরোনোর ব্যাপারটা। মিংকে অনেকক্ষণ ধরে বেশ কয়েকটা কচ্ছপ ছেঁকে ধরেছিল পরীক্ষার ভিতরে। ওই কচ্ছপগুলো প্রতিটাই এই প্রজাতির ছিল এবং তারা তাদের সূক্ষ্ম সূক্ষ্ম দাঁত দিয়ে মিংয়ের দড়ির বাঁধন কেটে ওকে মুক্ত করে দিয়েছিল। কুর্মদেবতা নিজে না এসেও ওই কচ্ছপদের মাধ্যমে আরেকবার নিজের ভক্তকে বাঁচিয়েছেন। কলকাতায় ফিরে এসে একবার বিড়লা মন্দির গেছিল সুজয় আর সুবীর। কুর্ম অবতারে দর্শন করে এসেছিল। হয়তো ভারতবর্ষের কোনো লেকেও লুকিয়ে আছেন কুর্ম অবতার, কোনোদিন দেখা দেবেন।